আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বায়োলজি হাব। তো আজকে আমরা আবারও মজা করে নতুন কিছু শিখবো। তো দেখতেই পাচ্ছ আজকে আমরা কি নিয়ে শিখবো বা আলোচনা করব। আর্থ্রোপোডা পর্বে বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। এবং বলে রাখা ভালো, আমার চ্যানেলটাতে আমি সবসময় এমন কন্টেন্ট তোমাদের দেওয়ার চেষ্টা করছি বা এমন ভাবে তোমাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি, তোমাদের ইতোমধ্যে জানার বাকি নাই যে আমি একটু মজা করে তোমাদেরকে মনে রাখা ট্রাই করবো। ঠিক আছে, মজা করে বলতে এখানে আমি হয় তোমাকে লজিক্যালি বুঝাবো, না হয় তোমাকে কোনো একটা ছন্দ দিয়ে মনে রাখার টেকনিক শিখাবো। বাট যাই হোক না কেন, তুমি লজিক্যালি চিন্তা করতে শিখবা এবং হচ্ছে জিনিসগুলোকে একটু ভালোভাবে বুঝতে শিখবা, যেগুলো তোমাদের বই পড়ে মনে থাকে না, বই পড়ে বুঝো না। ঠিক আছে, সো আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা আলোচনা করবো, জাস্ট একটা পর্ব নিয়ে। আচ্ছা, সো এই পর্বটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেননা এই পর্বটা হচ্ছে কি আমাদের পুরা প্রাণী জগতের যে এনিমিলিয়া কিংডমের মধ্যে যে 9টা মুখ্য পর্ব আছে, সেই 9টা মুখ্য পর্বের মধ্যে এটা হচ্ছে বৃহত্তম পর্ব বা লার্জেস্ট ফাইলাম। এবং তোমরা কি জানো যে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? সেটা হচ্ছে তোমরা অলরেডি গত ক্লাসে পড়ে আসছো, সেটা হচ্ছে মলাস্কা পর্ব। সো এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা তোমার একাডেমিক এইচএসসির জন্য বলো কিংবা তোমার অ্যাডমিশন টাইম অর্থাৎ মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এই এমসিকিউটা মাথার মধ্যে রাখবা। আচ্ছা, তো বুঝতে পারতেছো আর্থ্রোপোডা পর্ব হচ্ছে বৃহত্তম পর্ব, দ্য লার্জেস্ট ফাইলাম। সো এই ফাইলামের মধ্যে আসলে আছে কারা যদি আমি বলতে চাই, তুমি এক কথায় মনে রাখবা, এগুলোর মধ্যে মেইনলি হচ্ছে পতঙ্গ আছে, মূলত বিভিন্ন ধরনের পতঙ্গ। ঠিক আছে, পতঙ্গ ছাড়াও আরো অনেক কিছু আছে। তুমি বোর্ডে দেখতে পাচ্ছ কোনো নেমোনিক্স নেই, অর্থাৎ আমরা আজকে নেমোনিক্স শেখার চেষ্টা করবো না, চেষ্টা করবো যে কিভাবে আরেকটু লজিক্যালি মনে রাখা যায়। দেখো, এটা হচ্ছে তোমার সামনে কি দেখতেছো, একটা প্রজাপতি। আর্থ্রোপোডা পর্বের একটা উদাহরণ। অর্থাৎ কেন? কারণ সে একটা পতঙ্গ। আচ্ছা, এখানে তুমি কি দেখতেছো? এখানে আমি আসলে খুব ভালো করে আঁকতে পারি না, এখানে আমি একটা তেলাপোকা বোঝানোর জন্য চেষ্টা করছি। আর এখানে আমি আসলে যা বোঝানোর চেষ্টা করছি তুমি ভুলেও বুঝো নাই, আমি জানি এটা কি আঁকছি নিজেও জানি না। বাট এখানে যে কোনো একটা পতঙ্গ ধরে নাও, যেমন একটা ঘাস ফড়িং ধরে নিতে পারো। সো এটা কেন আঁকছি একটু পরে আমি আলোচনা করবো। যাই হোক, দেখো, তো আলোচনা করা শুরু করি। ফার্স্ট অফ অল, এই শব্দটাকে যদি আমরা ভাঙি, আর্থ্রোপোডা, আর্থ্রো প্লাস পোডা, আমাদের বায়োলজিতে একটা ভালো একটা সিস্টেম আছে। তুমি যদি শব্দগুলো ভেঙে ভেঙে পড়ো, খুব সহজে তোমরা মনে রাখতে পারবা। ঠিক আছে, সো আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট, আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট, আর পোডা মানে হচ্ছে ফিট বা পা, ফিট বা পা। আমি যদি এগুলো বাংলা লিখি, জয়েন্ট মানে কি? সন্ধি, দুইটা জিনিসের মাঝখানে সন্ধি। যেমন দুইটা বোনস, ধরো এটা একটা বোনস, এখানে আরেকটা বোনস, যদিও বোনসের আকৃতি খুব একটা সুন্দর হয় নাই। সো দুইটা বোনস একসাথে মিলে কি করলো? জয়েন্ট তৈরি করলো। জয়েন্ট মানে কি? সংযোগ স্থল, মানে দুইটা মিলিত হইল। সো মিলনের জায়গা। আচ্ছা, সো সন্ধি। আর এটাকে যদি বলি পা বা পদ, তাহলে যাদের এরকম জয়েন্ট ফিট আছে, অর্থাৎ আমি যদি আরেকটু সুন্দর করে বলি, ইডি লাগায় বলি, জয়েন্টেড ফিট আছে, অর্থাৎ যাদের সন্ধি যুক্ত পদ আছে। সন্ধিযুক্ত পদ অথবা সন্ধিযুক্ত পদকে আমি একসাথে বলতে পারি সন্ধিপদী। এরা হচ্ছে কি? সন্ধিপদী। সন্ধিপদী বলতে কি? এদের যে পদ, পদ মানে কি? আমরা জানি হাত পা। হাত পা এক ধরনের কি? উপাঙ্গ। ঠিক আছে, হাত পা, এই হাত বলি বা পা বলি, এগুলো কি? এক ধরনের উপাঙ্গ। এদের পায়ের মধ্যে সন্ধি থাকে। এটা দিয়ে কি বুঝালাম একটু আমরা এখানে তাকানোর চেষ্টা করি। ধরো এটা তোমার একটা ঘাস ফড়িং, ঘাস ফড়িং এর একটা পা। তুমি যখন আরো ভালো করে অবজার্ভ করো, আমরা এখানে জাস্ট বেশি কমপ্লিকেটেড না করার জন্য একটু সহজ ছবি আঁকছি। যেমন এই একটা পায়ের একটা বোনস বা এই একটা পায়ের একটা অংশ, এখানে পায়ের আর একটা অংশ, দুইটা অংশের মাঝখানে কি হয়েছে? জয়েন্ট হয়েছে। আবার এখানে পায়ের একটা অংশ, এখানে পায়ের একটা অংশের মাঝখানে একটা জয়েন্ট হয়েছে। তাহলে এখানে তুমি দেখতে পাইতেছো একটা পায়ের মধ্যে কিন্তু একাধিক জয়েন্ট আছে। তাহলে এদেরকে আমরা বলতে পারি এদের পদ বা পায়ের মধ্যে সন্ধি আছে, অথবা বলতে পারি এদের উপাঙ্গর মধ্যে সন্ধি আছে। তাই এদেরকে বলা হয় সন্ধিপদী প্রাণী, অথবা তুমি যদি বৈশিষ্ট্য বলতে চাও, এদের সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। তুমি এবার সুন্দর করে লেখো। আমি এখানে সুন্দর করে লিখবো না, আমি এখানে জাস্ট কিওয়ার্ড গুলো লিখবো, তাই না? তুমি এখানে সুন্দর করে লাইন বানায় লিখবা। আচ্ছা, এরপর আমরা আরো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। এখন আমরা একটু উদাহরণগুলোর দিকে তাকাই। একটা প্রজাপতি, তুমি একটু লক্ষ্য করো। সো প্রজাপতিগুলোর আমি খণ্ডায়নগুলো একটু পরে দেই। দেখো, একটা প্রজাপতি লক্ষ্য করার চেষ্টা করো। এখানে তুমি জিনিস খেয়াল করলে দেখবা যে প্রজাপতির বাইরে আমি এরকম লাল লাল একটা আবরণ দিচ্ছি। তুমি জানো যে প্রতিটা প্রাণীরই কিন্তু একটা নির্দিষ্ট কোনো না কোনো একটা আবরণ থাকে, বহি আবরণ। সো এটাকে বহি আবরণ না বলে এটাকে এই ক্ষেত্রে বলা হয় বহিকঙ্কাল। এটাকে আবরণ না বলে কি বলবে? এটা একটা বহিকঙ্কাল।
ঠিক আছে, বহিঃকঙ্কালটা কি দিয়ে নির্মিত থাকবে? লাল অংশটা কি? এই লাল অংশটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। সো কাইটিন নির্মিত। তো এইভাবে ছবি দিয়ে মাথায় রাখবা। তো ভাইয়া কি যে একটা প্রজাপতি আঁকলাম, প্রজাপতির বাইরে যে একটা লেয়ার আঁকলাম, সো সেটা হচ্ছে একটা বহিঃকঙ্কাল। সেটা কি দিয়ে নির্মিত? কাইটিন। সো বহিঃকঙ্কাল কি দিয়ে নির্মিত? কাইটিন নির্মিত। এটা যে শুধুমাত্র প্রজাপতিতে থাকে তা না, এখানে সবারই কিন্তু লাল লাল করে বাইরে একটা বহিঃকঙ্কাল, বাইরের দিকে যে বহিঃকঙ্কাল, সেই বহিঃকঙ্কাল গুলা কি, যত বহিঃকঙ্কাল আছে বাইরে সবগুলা কি কাইটিন দিয়ে নির্মিত। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ওকে। আমাকে একজনে ইউটিউব থেকে কমেন্টে প্রশ্ন করছিল যে ভাইয়া কিউটিকল কি জিনিস? কিউটিকল আসলে কিচ্ছু না। কিউটিকল হচ্ছে তোমার যে কাইটিনের সাথে তুমি যদি কিছুটা মোমের আবরণ অ্যাড করো তখন এটা হয়ে যাবে হচ্ছে কিউটিকল। এখন অনেকে আমাকে আবার জিজ্ঞেস করে ভাইয়া কাইটিন কি? কাইটিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ঠিক আছে, মানে শর্করা। সো এর বাইরে আর জানার দরকার নাই। আচ্ছা, এরপরে খেয়াল করো যে বহিঃকঙ্কাল শেষ, এরপরে একটু লক্ষ্য করো প্রজাপতির দিকে। প্রজাপতি আমরা অংশগুলাকে তিনটা ভাগে ভাগ করতে পারতেছি, তাই না? এটা একটা মাথা, এটা তার বুকের অংশ, আর এটা তার পেটের অংশ। আমরা যেরকম মাথা, বুক, পেট, তাই না, আমাদেরও কিন্তু আছে মস্তক, বক্ষ, উদর। তো তাদেরকে কিন্তু এরকম তিনটা অংশ ভাগ করতে পারতেছি। তাহলে একটু ভাগ করে লিখে ফেলো, এটা মস্তক, এটা বক্ষ, এটা উদর। সো সিম্পলিফাইড করে তোমাদেরকে দেখাচ্ছি, যতটা সিম্পলিফাইড করে দেখানো যায়। একটু কমপ্লেক্স ভাবে দেখানো যেতে পারে, আমি কমপ্লেক্স ভাবে দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে এই যে ব্যাপারটা যে এরকম তিনটা অঞ্চলে তুমি ভাগ করছো, এটাকে কি বলা হয় তুমি জানো? এটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন। ট্যাগমাটাইজেশন বিদ্যমান এদের মধ্যে। অর্থাৎ এটাও বলতে পারো অথবা ওইভাবে বলতে পারো এরা বিভিন্ন ট্যাগমায় বিভক্ত। ট্যাগমা মানে হচ্ছে অঞ্চল, বিভিন্ন ট্যাগমায় বিভক্ত। তো ট্যাগমা গুলো কি কি? মস্তক, বক্ষ, উদর। ওকে, আচ্ছা, তাহলে এটাও আমাদের শেষ। এখন আমরা জানি যে খণ্ডকায়ন নিয়ে আলোচনা করা লাগে, এবং আমরা একটু আগে দেখতে পাচ্ছিলাম যে প্রজাপতিদের খণ্ডগুলো আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, প্রজাপতির খণ্ডগুলোতে তুমি একটা জিনিস আশ্চর্য হবা। আচ্ছা, এরকম দেওয়ার চেষ্টা করি। দেখো, প্রজাপতির এখানে তুমি যদি খণ্ডগুলো দেখো, ফার্স্টটা একটু ছোট, এটা একটু বড়, এটা আরেকটু বড়, এটা আরো বড়। সো খণ্ডগুলো কিন্তু সমান না। টোটাল কথা কি, খণ্ডগুলো সমান না। এনিলিটা পর্ব, মানে এটার আগের পর্বটাই এনিলিটা পর্ব, যে ছিল সমখণ্ডকায়ন। কি বললাম? সমখণ্ডকায়ন। কিন্তু সে কিন্তু সমখণ্ডকায়ন না, তার মধ্যে কি তাই না, অসমখণ্ডকায়ন। অসমখণ্ডকায়ন। এখন জিনিসগুলো মনে রাখতে কি একটু সুবিধা হবে না ছবি দেখে? এই যে বুঝাচ্ছি, খুব ইজি। কিন্তু তুমি এই শব্দটাকে বাংলায় সন্ধিপতি উপাঙ্গ বলতে পারতেছো। সন্ধিপতি সন্ধিযুক্ত উপাঙ্গ আছে বলতে পারতেছো। আর ছবি দেখে বলতে পারতেছো কাইটিন যুক্ত বহি আবরণ আছে। তুমি বলতে পারতেছো যে ট্যাগমাটায় বিভক্ত, মস্তক, বক্ষ, উদর। তুমি বলতে পারছো এদের যে খণ্ডকায়ন গুলো এরা অসমখণ্ডকায়ন। কঠিন লাগতেছে? একদম সহজ কিন্তু। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত আমরা বলতে পারতেছি। আচ্ছা, আরো দুটো জিনিস আমরা কিন্তু খেয়াল করিই নাই। যেমন তুমি এখানে অ্যান্টেনার দিকে লক্ষ্য করো, এই যে এগুলো হচ্ছে অ্যান্টেনা। সো হোয়াট আর দিস? দিস ইজ দ্য অ্যান্টেনা। আমাদের আগের দিনে যখন আমরা টিভি দেখতাম, টিভির উপরে অ্যান্টেনা লাগাইতে হইতো। সো অ্যান্টেনা না লাগালে ডিশের লাইন পাওয়া যেত না। সো সেই দিনগুলো আসলে মজার দিন ছিল, যখন আমরা টিভি ঝিরঝির করতাম, আমরা অ্যান্টেনা গিয়ে নড়াইতাম, অ্যান্টেনার যে তারটা এটা বড় ছোট করতাম, কিভাবে সিগন্যাল আসে। এই জিনিসগুলো খুব মজা লাগতো। সো অ্যান্টেনা কথাটা বলার সময় আমার সবসময় মাথার মধ্যে চলে আসে আমরা যখন ছোটবেলা ছিলাম টিভির অ্যান্টেনার কথা। ঠিক আছে, একদম টিভির অ্যান্টেনার মতো এদের মাথায় মস্তকে অ্যান্টেনা লাগানো থাকে। তুমি যদি প্রজাপতির দিকে তাকাও, তুমি দেখতে পাচ্ছ দুইটা অ্যান্টেনা, অর্থাৎ এক জোড়া। কিন্তু ধরো তেলাপোকা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ছোট দুইটা, বড় দুইটা অ্যান্টেনা, তার মানে চারটা অ্যান্টেনা। তাহলে এটা আসলে অনেকটা বলা যায় এদের অ্যান্টেনা বিদ্যমান, এদের অ্যান্টেনা থাকবে, সেটা হয় এক জোড়া না হয় দুই জোড়া। এটা নট ফিক্সড, মানে এক জোড়া ফিক্স না, এটা হয় এক জোড়া হবে না হয় দুই জোড়া হবে, এতটুকু ফিক্সড। এক জোড়া না হয় দুই জোড়া, এর কম বা বেশি না। আচ্ছা, আবার এখানে যদি লক্ষ্য করো দুটো চোখের মতো অংশ দেখতে পাচ্ছেন। সো দিস আর নট বেসিক্যালি মানে পতঙ্গের চোখ, এগুলো কিন্তু আসল চোখ না।
এগুলো হচ্ছে তাদের কম্পাউন্ড আই, যেগুলোর নাম দেওয়া হয়েছে কি জানো, পুঞ্জাক্ষী। তোমরা যখন ঘাসফড়িং চ্যাপ্টারটা পড়বা তখন আর্থ্রোপোডা নিয়ে না তোমাদের আরো বেশি আইডিয়া ক্লিয়ার হবে, যখন তোমরা ঘাসফড়িংটাকে আরো বিস্তারিত পড়বা যদি পড়ো। এবং আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদেরকে যদি কোনো জায়গায় সমস্যা হয় তো সেই সব জায়গার ক্লাসগুলো নেওয়ার। আমি ভাইয়ের জন্য দোয়া করবো যাতে ভাইয়া তোমাদের জন্য সময় বের করে করে তোমাদেরকে এইভাবে ক্লাসগুলো দিতে পারি, তোমরা যাতে তোমাদের সকল কনফিউশন দূর করতে পারো। আচ্ছা যাই হোক, সো যেটা বলতেছিলাম পুঞ্জাক্ষী আছে, দেখো এখানেও পুঞ্জাক্ষী দুইটা, এখানেও দুইটা। সো ঘাসফড়িং এ যদি দেখতে সেখানেও দুইটা। সো এটা ফিক্সড। আমাদের মানুষের চোখ যেরকম দুইটা, তাদের কম্পাউন্ড আই বা যেটাকে আমরা বলতে পারি পুঞ্জাক্ষী, বাংলায় এই পুঞ্জাক্ষী কয়টা থাকবে? কয়টা? এক জোড়া। দেখো এখন কি কঠিন লাগতেছে? এগুলো সব ছবির মধ্যে আছে। এক ছবি আঁকা শিখলে, এক ছবি মাথার মধ্যে রাখলে, ভিজুয়ালাইজেশন করলে, বায়োলজি মনে রাখার কিছু টেকনিক কিন্তু এখন শিখে ফেলতেছো, তোমাদেরকে একসাথে শিখে ফেলতেছি। হয় তুমি ছন্দ দিয়ে মনে রাখবা, না হয় তুমি ভিজুয়ালাইজেশন করবা কোন একটা ছবি, সেখান থেকে অনেকগুলো তথ্য বের করে আনবা। বায়োলজিতে ছবি কথা বলে, এই জন্য এই কথাটা বারবারই বলি, বায়োলজিতে ছবি অনেক কথা বলে। তো একটা ছবি শিখলে 10টা ইনফরমেশন তুমি একসাথে পড়তে পারবা অনেক সময়। আচ্ছা তাহলে এখন একটু চলে যায় হচ্ছে কিভাবে বেসিক পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে পারি, তাই না? বেসিক পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে পারি। তো বেসিক পয়েন্টগুলো নিয়ে আলোচনা করি। সংগঠন মাত্রা তুমি জানো একদম হাইয়েস্টটা হয়ে যাবে এখন, কারণ আমরা পর্ব 4 থেকেই আমরা কি পাওয়া শুরু করি, অঙ্গতন্ত্র মাত্রা। তারপরে হচ্ছে কি কোষস্তর, অবশ্যই ত্রিস্তরী, কারণ প্লাটিহেলমিনথেস থেকে আমরা ত্রিস্তরী পাওয়া শুরু করলাম এবং সবাই ত্রিস্তরী। প্রতিসাম্য তুমি দেখলেই বুঝতেছো এটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এবং না দেখে বুঝলেও কোনো সমস্যা নেই। প্রতিসাম্য কারা কোনটা হবে এটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য। এবং তোমরা যদি বেসিক গুলার মধ্যে কোনো প্রবলেম থাকে, মানে কার কোনটা হবে, সেগুলো নিয়েও আমি তোমাদের একদিন আলোচনা করে দেবো একটা ক্লাসে। ক্লাসের টাইটেলই হবে শ্রেণীবিন্যাসের ভিত্তির বেসিক গুলো নিয়ে আলোচনা। ওকে, আচ্ছা। সো তারপরে হচ্ছে কি লিঙ্গ। লিঙ্গ আমরা জানি এগুলো সব এক লিঙ্গ হবে, তাই না? 1 থেকে 3 হচ্ছে উভলিঙ্গ, বাদ বাকি সবাই হচ্ছে কি এক লিঙ্গ। আচ্ছা এরপরে কি সিলোম, এগুলো অবশ্যই ইউসিলোমেট, তাই না? কিন্তু এদের বেলা একটু কথা বলতে পারো যে এদের সিলোমটা হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক আছে? কারণ তাদের হিমোসিল থাকে, হিমোসিল থাকার কারণে তাদের সিলোমটা একটু সংক্ষিপ্ত হয়, ঠিক আছে? আচ্ছা, সো হিমোসিল থাকে, এখানে একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। কেন হিমোসিল থাকে? কারণ এদের যে রক্ত সংবহন তন্ত্র সেটা কি মুক্ত রক্ত সংবহন তন্ত্র। আমরা কিন্তু আসতেছিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আসতেছিলাম। মুক্ত রক্ত সংবহন তন্ত্র। কেন আমরা বলছি মুক্ত? মুক্ত মানে কি এদের কোনো, এটা ব্লাড ডাজেন্ট রান উইথিন দ্য ক্লোজ সার্কিট অফ সার্কুলেশন। সো রক্ত নালিকার মধ্যে রক্ত থাকে না, এটা থাকে একটা গহ্বরে। সো এটা মুক্ত, ঠিক আছে? আচ্ছা মলাস্কার ক্ষেত্রে শুধুমাত্র অর্ধমুক্ত শব্দটা ইউজ করছে আমাদের সময়। সো তোমরা যদি কখনো অর্ধমুক্ত শব্দটা কোথাও ব্যবহার করতে, শুধুমাত্র মলাস্কা ব্যবহার করবা। বাট ইন রিয়েল লাইফ অর্ধমুক্ত বলতে কোনো কিছু নাই, মুক্ত না হয় বদ্ধ। সো অর্ধমুক্ত বা সেমি ওপেন সার্কুলেশন, এটা তুমি যদি নেটেও সার্চ করো তুমি আসলে তেমন কোনো ইনফরমেশন পাবা না, কারণ এটা আসলে এভাবে ক্লাসিফাই করে নাই পরবর্তীতে। সো কোন একটা বিজ্ঞানী মাঝখান দিয়ে হয়তো পড়ে গেছে, যার জন্য হয়তো মলাস্কাকে এখন অর্ধমুক্ত অনেক বই লেখা আছে। ওকে, আচ্ছা যাই হোক। সো কিন্তু অপশনে যদি অর্ধমুক্ত না থাকে তখন অবশ্যই মুক্ত দাগাইতে হবে। কেন? তাদের হিমোসিল নামক রক্তপূর্ণ গহ্বর থাকে। ব্লাড ডাজেন্ট রান উইথিন দ্য ক্লোজ সার্কিট অফ সার্কুলেশন। ওকে, এটা একটা গহ্বরের মধ্যে থাকছে। আচ্ছা লার্ভা দশা নিয়ে এখানে আপাতত বলা লাগবে না, কারণ লার্ভা দশা এখানে এতটা ইম্পর্টেন্ট না। বাট হ্যাঁ, লার্ভা থেকে আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই আর্থ্রোপোডা যারা পতঙ্গ তাদের মধ্যে স্পেশাল একটা পয়েন্ট, তাদের মধ্যে রূপান্তর ঘটে। রূপান্তর জিনিসটা কি? এরা কমপ্লিটলি তাদের ফিজিক্যাল ফর্মটা চেঞ্জ করে ফেলে একটা নির্দিষ্ট সময় পর পর। তো আরেকটা জিনিস এখানে বলে দিই যে রূপান্তরের ইংরেজি টার্মটা হচ্ছে মেটামরফোসিস। সো এটা জেনে রাখলে হচ্ছে যে একটু গুগলে সার্চ করে ছবি দেখতে পারবা যে কিভাবে মেটামরফোসিস হচ্ছে, কিভাবে তোমার ঘাস ফড়িং গুলা তাদের খোলস পাল্টায় হচ্ছে, নতুন ভাবে তারা আরো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। প্রথমে থাকে লার্ভা, তারপরে হচ্ছে যে পিউপা। সো এরকম করে তুমি দেখতে পাইবা, ঠিক আছে? সো আমি এখানে একটা কথা বলে রাখি, তো অবশ্যই তোমরা এই রূপান্তর জিনিসটা নিয়ে না আসলে তোমাদের আরো কনসেপশন ক্লিয়ার হবে যখন তোমরা সেকেন্ড চ্যাপ্টারে যাবা। সো সেখানে তোমরা শিখবা যে সম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর। সো দেখবা যে সম্পূর্ণ রূপান্তরে যেটা হয় যে মানে তোমার প্রথমে ধরো এগ বা ডিম থেকে এরপর বের হয়ে তারপরে কি লার্ভা দশা থেকে তারপর হচ্ছে পিউপা দশা। ওকে, সো পিউপা দশা থেকে তারপরে যায় হচ্ছে একদম পরিণত দশায় তারা চলে যায়, ঠিক আছে? সো যেটা আমরা বলতে পারি পরিণত দশা।
আচ্ছা, যদিও আমার ক্যামেরা এটা দেখা যাচ্ছে না, আমি একটু হালকা নিচে করে নিলাম। ওকে, সো দেখো, তো এই হলো অবস্থা। আর যখন অসম্পূর্ণ রূপান্তর হয় সেই সময় যেটা হয় আসলে যে এই লার্ভা এবং পিউপা দশা সবকিছু মিলায়, দুইটাকে মিলায় একটা আলাদা দশা আছে, সেটা হচ্ছে নিম্ফ দশা। অর্থাৎ এই দশা তো থাকেই, মানে ডিম থেকে এরপর লার্ভা, পিউপা, এরপর হচ্ছে পরিণত অবস্থায় আসলো, সো এগুলো থাকবে। তো এখানে এই তিনটা দশা থাকবে। সো লার্ভা এবং পিউপার পরিবর্তে দুইটা দশার পরিবর্তে একটা দশা আসবে, সেটা হচ্ছে নিম্ফ দশা, যখন অসম্পূর্ণ রূপান্তর হয় বা ইনকমপ্লিট মেটামরফোসিস হয়। তো যাই হোক, তোমরা সেকেন্ড চ্যাপ্টারে এগুলো নিয়ে ডিটেইল বলবো, বাট এটা জাস্ট জানা রাখার জন্য বললাম, এই চ্যাপ্টারের জন্য এটা হচ্ছে এক্সট্রা। বাট যেহেতু একটু হালকা বুঝাই পড়াচ্ছি, সো একটু হালকা আইডিয়া দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, ওই চ্যাপ্টারে গেলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন চলে আসে হচ্ছে কথা শেষ, শ্বসনতন্ত্র নিয়ে কথা বলি। ওকে, শ্বসনতন্ত্র নিয়ে কথা বলি। শ্বসনতন্ত্র মানে শ্বসন অঙ্গ ওদের কি, ওদের হচ্ছে কি আসলে ডিফারেন্ট জিনিসপত্র। যেমন ট্রাকিয়া, যদি আমি পতঙ্গের বেলায় বলি, পতঙ্গের বেলায় এটা ট্রাকিয়া। তারপর হচ্ছে যেমন চিংড়ি মাছের ক্ষেত্রে দেখা যায় কি হচ্ছে যে দেখা যায় গিল বুক, ঠিক আছে, গিল বুক, তারপরে হচ্ছে গিল লাং। তো এরকম আরো অনেক কিছু থাকে আর কি, গিল বুক, গিল লাং, সো এরকম অনেক কিছু থাকে। গিল বুক হচ্ছে যেমন চিংড়ি মাছের ক্ষেত্রে যতটুকু মনে আছে, তোমরা আলিম স্যারের বইয়ের সাথে মিলিয়ে দেখো, এটা প্রবাবলি আলিম স্যারের বই বা মাজেদা বেগম ম্যাডামের বইয়ে শ্বসন অঙ্গ নিয়ে লেখা আছে। আজমল স্যারের বই যতটুকু জানা আছে লেখা নাই আর কি। ওকে, সো গিল্লাংটা হচ্ছে বিভিন্ন টাইপের কাঁকড়ার ক্ষেত্রে, রাজ কাঁকড়া বাদে অন্যান্য কাঁকড়ার ক্ষেত্রে, বিভিন্ন কাঁকড়ার ক্ষেত্রে গিল্লাংটা দেখা যায়। যাই হোক, তো এটা হচ্ছে কথা। ট্রাকিয়া, ট্রাকিয়া কিন্তু আমাদের শ্বাসনালী, মানে আমাদের মানুষের কিন্তু ট্রাকিয়া থাকে শ্বসনতন্ত্রের মধ্যে। ওকে, তাদের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ট্রাকিয়া। আচ্ছা, তারপরে পৌষ্টিকতন্ত্র নিয়ে কথা বলতে গেলে এগুলো তো কমন একটা বিষয় যে মলাস্কার কিন্তু পরিপাকতন্ত্র সম্পূর্ণ, ঠিক আছে, সরি মলাস্কা না, আর্থ্রোপোডা, সরি আর্থ্রোপোডা পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র কিন্তু কি সম্পূর্ণ, তাই না, সম্পূর্ণ। সো তোমাদের যদি একটু আইডিয়া পাইতে হয়, আমি তোমাদের একটা নেমোনিক্স বলে দিই, সেটা হচ্ছে সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। তো মনে রাখবা কেমনি, তাই না? সো সম্পূর্ণ গুলো হচ্ছে আচ্ছা, ওইটা আমি এখানে ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে, এটা এখানে আলোচনা করলে। সো এটা নিয়ে আমি আবার একটা পরের ক্লাসে আলোচনা করবো না হয়, ঠিক আছে। আচ্ছা, সো এটা আপাতত জেনে রাখো, সম্পূর্ণ। আচ্ছা, রেচন অঙ্গ নিয়ে যদি কথা বলতে যাও, রেচন অঙ্গ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কই যে লিখবো সব পুরো বোর্ড ভরায় ফেলছি। ওকে, রেচন অঙ্গ এদের কি মালপিজিয়ান নালিকা, এটা খুব বেশি এমসিকিউ তে আসে, মালপিজিয়ান নালিকা। সো এটার সাথে না আরেকটা অপশনের সাথে আমাদের প্যাচ খেয়ে যায়, মালপিজিয়ান বডি। মালপিজিয়ান বডি কিন্তু কিডনিতে যে নেফ্রন থাকে, নেফ্রনের একটা অংশ। অর্থাৎ মালপিজিয়ান বডি হচ্ছে আমাদের, অর্থাৎ বলা যায় কি মানুষের রেচন অঙ্গ। আর মালপিজিয়ান নালিকা, যেটা নালিকা, সেটা হচ্ছে কি আর্থ্রোপোডার রেচন অঙ্গ। সো ডোন্ট বি কনফিউজ। আর মালপিজিয়ান বডি বললে সেটা হচ্ছে কি মানুষের, হিউম্যান। আর মালপিজিয়ান নালিকা বললে সেটা কার, আর্থ্রোপোডার। সো এইভাবে পার্থক্য বা কম্পারিজন করে করতে হবে, যেগুলো একটু কনফিউজ হবে, দুইয়ের সাথে তোমাদের কনফিউশন করে ফেলবে। আচ্ছা দেখো, প্রায় কিন্তু সব আলোচনা হয়ে গেছে, এখানে কিন্তু কোনো কিছু আর বাদ নাই, তাই না? সো আমরা বিভিন্ন তন্ত্র নিয়ে কথা বললেও কিন্তু চলে আসে, রক্ত সংবহন তন্ত্র, শ্বসন তন্ত্র, পৌষ্টিকতন্ত্র, রেচন অঙ্গ। সো এগুলো নিয়ে কথা যখন বলছি, তখন কিন্তু আমাদের পয়েন্টগুলো থেকে আমরা আরো অনেকগুলা বৈশিষ্ট্য চলে আসছে, আর হচ্ছে ছবি দেখে অনেকগুলো বৈশিষ্ট্য চলে আসছে। সো আর্থ্রোপোডা পর্বটা আমার কাছে কেন জানি মনে হয়েছে একটু ভালো করে ডিসকাশন করে পড়াইলে এটা মনে থাকে বেশি, তোমার কোনো একটা তথাকথিত ছন্দ বা নেমোনিক্স এর থেকে বেশি ভালো বোঝা যায়, ভালো মনে রাখা যায়। সো ক্লাসটা যদি তোমাদের উপকার করে থাকে 1% হইলো, অবশ্যই কমেন্ট করে জানাবা ভাইয়াকে, এটা আমাকে ইন্সপায়ার করে। পাশাপাশি তোমরা আগামী ক্লাসগুলা চাচ্ছ কিনা এই চ্যাপ্টারের আরো কিছু পড়বে, তোমরা ট্রিক্স দেখতে চাও না সেটা জানাবা, অথবা অন্যান্য কোনো চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকলে সেটাও জানাবা। তো এখানে আজকের জন্য বিদায় দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ। যাওয়ার আগে ছোট করে একটা কথা বলি, আর্থ্রোপোডা শব্দটার মাঝখানে যদি আমরা THR এই তিনটা ওয়ার্ড থেকে আমরা তিনটা শব্দ মনে রাখতে পারি, চাইলে কেউ যদি বৈশিষ্ট্য লেখার সময় কোনো কিওয়ার্ড মাথা থেকে ছুটে যায়, যেগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা আছে ডায়াগ্রামে বা ছবিতে নাই, যেমন টি দিয়ে আমি এখানে বুঝাবো ট্যাগম্যাটাইজেশন, ঠিক আছে। ট্যাগম্যাটাইজেশন যদিও তোমাদের ছবি দেখে খুব ভালো করে মাথায় আসার কথা, মস্তক বক্ষ উদর।
তারপরে এইচ দিয়ে হচ্ছে হিমোসিল। হিমোসিলটা যদিও মাথায় না আসতে পারে যদি তুমি বিভিন্ন তন্ত্রের কথা মাথায় না আসে। আর আর দিয়ে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে কি রূপান্তর বা মেটামরফোসিসের কথা।